পর্তুগালে যারা অনিয়মিত, অর্থাৎ তাদের কোনো প্রসেস এখনো রানিং হচ্ছে না, এমনকি পর্তুগালে প্রবেশ করেছে কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা চলাফেরার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এমনকি যারা পর্তুগালে প্রসেস রানিং আছে কিন্তু এখন রেসিডেন্ট কার্ড পাননি, তাদের পর্তুগালে বাইরে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু দুইবার চিন্তা করতে হবে। এ নিয়ে বিস্তারিত আমরা শুনবো। এর সাথে সাথে পর্তুগালের পাবলিক প্লেসে বা বিভিন্ন স্কুলে বা যেখানেই হোক, যদি আপনি ছবি তোলার ক্ষেত্রে, যদি অপ্রাপ্তবয়স্ক থাকে বা শিশু থাকে, তাদের ছবি তোলার ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাবধানতা নিতে হবে। আমরা আলোচনা করব আজ এই সংক্রান্ত বিষয়গুলো। এর সাথে সাথে আপনারা জানেন যে 3 বছরের যাদের শিশু সন্তান রয়েছে, এমনকি যাদের বয়স 6 বছর, প্রি স্কুল এবং ক্লাস 1-এর জন্য আগামী 22 এপ্রিল থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ নিয়ে আপনাদের প্রস্তুতি নিতে হবে। তার সাথে সাথে আপনারা জানেন যে সেই গত বছরের মতোই আফ্রিকা থেকে ধূলির জ্বর এগিয়ে আসছে। আগামী 2-1 দিন এই পরিস্থিতি থাকবে এবং সেই সাথে সাথে বৃষ্টিও কিন্তু আসছে। সামনের দিনগুলোতে বৃষ্টি এবং ঠান্ডার পরিমাণও বাড়ছে এবং এর বাইরেও আমরা কিছু আমাদের সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আজ 10 এপ্রিল বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল ঘুরতে স্বাগত জানাচ্ছি। শুরুতে যেটা বলছিলাম যে দেখুন না, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব বেশি তৎপর রয়েছে, বিশেষ করে বাস স্ট্যান্ডগুলো, ট্রেন স্টেশনগুলো, বর্ডার, এই সকল জায়গাতে। আপনারা জানেন যে প্রতিনিয়তই কিন্তু এই যে ডানপন্থী দলগুলো তাদের ভোট ব্যাংক বাড়াতে অভিবাসন বিষয়টাকে তারা হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছে এবং তারা চায়, তো সেই দৃষ্টিকোণ থেকে তারা এই বিষয়গুলোকে, বর্তমান সরকার যারা ক্ষমতায় রয়েছে তাদের এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, যদিও তাদের লেজিসলেশন পাওয়ার নেই, অর্থাৎ লেজিসলেশন বলে তাদের আইন প্রণয়নের ক্ষমতা নেই, কিন্তু তাদের এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, অর্থাৎ তারা দেশ পরিচালনা করছে। যেহেতু তাদের এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, তারা চেষ্টা করবে এই বিষয়গুলোকে অনেক বেশি পুলিশিয়াল, অনেক বেশি পুলিশ বাড়িয়ে দেওয়া, এই চেকিং করা, অর্থাৎ এর মাধ্যমে বোঝানো যে তারা অভিবাসীদের বিরুদ্ধে, অর্থাৎ এমনটা বুঝাইতে পারলেই তারা মনে করছে যে হয়তো বা এক্সট্রিম রাইট, যেটা কট্টর ডানপন্থী দলগুলো, তাদের ভোটটা তারা কেড়ে নিতে পারবে। তো সেই কারণে কিন্তু এই বিষয়গুলো শুরু হয়েছে। বিভিন্ন চেকপয়েন্টে, বর্ডারে তারা এই কাজগুলো শুরু করেছে, অর্থাৎ অভিবাসীদেরকে যাতে, যারা অনিয়মিত বিষয় রয়েছে তাদেরকে তারা ডিটেনশন নিতে পারে এবং এই ধরনের খবর প্রকাশিত হলেই সরকারের জন্য, ভোট ব্যাংকের জন্য সুবিধা হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে সবাই সচেষ্ট থাকবেন, অহেতুক ঘোরাফেরা করবেন না। আপনার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে, এমনকি আপনার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তারপর আপনি আইমার কোনো অ্যাপয়েন্টমেন্ট পাননি বা কোনো প্রসেসে যাননি, সেক্ষেত্রে অহেতুক ঘোরাফেরা থেকে বিরত থাকবেন। এবং যদি কোনো কারণে আপনার জব কন্ট্রাক্ট থাকে, আপনি যদি কাজ করে থাকেন, অবশ্যই জব কন্ট্রাক্টের একটা কপি আপনি সাথে রাখবেন, যে অথবা আপনি যেখানে কাজ করেন, যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের একটা ডিক্লারেশন লাগবে যে আমি অমুক, আমার পাসপোর্ট নাম্বার এত, সবকিছু এত, আমি এই প্রতিষ্ঠানে কাজ করি। তাহলে হয়তোবা অনেকটা বিপত্তি এড়ানো যাবে। এটা হচ্ছে সলিউশন। বাড়তি প্রশ্ন করবেন না, যেটা বলেছি এর বাইরে আর কোনো উত্তর নেই। আপনারা হয়তো অনেক কিছু জানতে চান যে আপনি যে অনিয়মিত, হয় আপনাকে আইমার একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আর যারা অনিয়মিত কোনোভাবে আইমার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, যে কোনো কারণে সিজনাল বিষয়ে এসেছেন, বিষয়ে এসেছেন, বা যে ক্যাটাগরি এসেছেন যে টেম্পোরারি ভিসা, এটা হচ্ছে যে বর্তমান আইনে যাদের নিয়মিত হওয়ার সুযোগ নেই, তারা হয়তো চিন্তা করছেন যে আমরা কাজ করতে থাকি, অথবা একটা নির্দিষ্ট সময় পরে হয়তো সরকার যদি সে বিষয়ে আমাদেরকে ঘোষণা করে আমরা হবো। তাদের জন্য বলছি, আপনি যেখানে কাজ করেন একটা জব ডিক্লারেশন রাখবেন। 2বার রিপিট করলাম বিষয়টা, যেহেতু আপনারা এই বিষয়ে নানান প্রশ্ন করেন। যাই হোক, আর অপরদিকে যাদের প্রসেস আছে, অনেকের আছে যে আপনি বায়োমেট্রিক দিয়েছেন, কাজ পাচ্ছেন না, আপনার অনেকে দেখা যাচ্ছে যে ছেড়ে দিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি অন্য কোনো দেশে ছিলেন, সে দেশে আবার ফেরত দিতে চাচ্ছেন। এই বিষয়টা করার আগে একবার ভাববেন, কেননা বর্ডারে অনেক বেশি কন্ট্রোল হচ্ছে, প্রতিনিয়তই বর্ডারে কন্ট্রোল হচ্ছে, এবং বর্ডার কন্ট্রোল হওয়ার পরে যদি আপনি ধরা পড়েন, তাহলে কিন্তু শেষ সুযোগ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখবেন, মাথায় রেখে সাবধানে চলাচলন করবেন, যাতে হলো একবার সুযোগ, এইবারে যদি পর্তুগালের সুযোগ হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু সামনের পরিস্থিতি খারাপ হবে। যেই দলই আসুক না কেন, আইনের ফাঁকগুলো আপনারা হয়তো অনেকে বোঝেন না, যে আপনারা মনে করেন যে পর্তুগালে হয়তো আইনকে ফাঁকি দেওয়া যায়, আসলে ফাঁকি দেওয়া যায় না। আপনি আপনার আওতায় আসবেন, হ্যাঁ দেরি হবে। সেই গত 2020 সাল থেকে যারা এই অপরাধের সাথে জড়িত, যাদেরকে কাগজ মাফিয়া বলি আমি, তারা কিন্তু প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে। তার মানে জুডিশিয়ারি পুলিশ তারা এই বিষয়গুলো ইনভেস্টিগেশন শেষ করেছে, এখন তারা প্রমাণ হিসেবে একজন একজন করে গ্রেফতার করছে। সুতরাং কোনো কিছুরই চুরি করে বা অপরাধ করে পর্তুগাল বা ইউরোপের থেকে বাঁচার কোনো সুযোগ নাই, সেটা ধরা পড়বেই এবং আপনাকে শাস্তির আওতায় যেতে হবে। এদিকে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চাদের স্কুলে বিভিন্ন সময় প্রোগ্রাম থাকে, বা রাস্তাঘাটে বাচ্চারা থাকে, বা রাস্তাঘাটে যে কোনো, আমি একটা ভিডিও করছি, সামনে একটা শিশু থাকে, কোনোভাবেই এই বিষয়টি করা যাবে না। অর্থাৎ আপনি যদি কোনো শিশুর ভিডিও করতে চান আপনার নিজের সন্তান ছাড়া, তাহলে ওই বাবা মার কাছ থেকে আপনাকে পারমিশন লাগবে। অর্থাৎ আপনার যদি বাবা মা যদি পারমিশন না দেয়,
সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনো ভিডিও করতে পারবেন না। এমনকি বিচে, সামনে আমাদের গোসলের সিজন আসছে, বিচে আপনি কোনোভাবেই ফোন ব্যবহার করতে পারবেন না, ক্যামেরা ব্যবহার করতে পারবেন না। যদি আপনারা এই কাজগুলো করেন এবং সেটা যদি বর্তমানে সবচেয়ে খুব ইজি বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টাকে ক্যাপচার করে ফেলে, অর্থাৎ আমার যদি চেহারাটা থাকে এবং এই চেহারাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাপচার করে আমাকে কিন্তু নোটিফিকেশন করে, এই বিষয়টা যদি আসে তাহলে কিন্তু আপনি অন্যায়ভাবে এই ভিডিও রেকর্ড করার দায়ে আপনি কিন্তু সাজাপ্রাপ্ত হবেন। এবং ইউরোপের 2022 সালের যে আইন রয়েছে এবং 2024 সালে যে ডাটা আইন তারা আপডেট পলিসি করেছে, তো সেই দৃষ্টিতে কিন্তু এটা খুবই শাস্তিযোগ্য অপরাধ। এমনকি গত কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু পর্তুগালে যদি বিষয়টা আপনারা দেখেছেন অনেকে, আমি হয়তো বলিনি, একজন ম্যানরকে অ্যাবিউজ করার দায়ে গ্রেফতার হয়েছেন। এমনকি ইউরোপীয় ইউনিয়ন থেকেও কিন্তু এই বিষয়ে একটি নির্দেশনা এসেছে যে অপ্রাপ্তবয়স্ক শিশুদের, অপ্রাপ্তবয়স্ক কিশোরদের সেই তাদের ইন্টিমেট ভিডিও, অর্থাৎ তাদেরকে নগ্ন ভিডিও করার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো যাই হোক, তো সেই বিষয়টাও মাথায় রাখবেন, কারণ বিচে গেলে সেখানকার যে মানুষ রয়েছে, বিচে সাধারণত তারা বিকিনি পরেই থাকে, দেশের মানুষও বিকিনি পরে থাকে, বাচ্চাদেরকেও পড়ায়। তো সবাই এই যে টিকটকের যুগে সবাই যা ইচ্ছা তাই একটা ভিডিও করে দিয়ে দেন, এটা কিন্তু মারাত্মক যুগ। এখন হয়তো আপনি ধরা পড়ছেন না, কিন্তু 6 মাস পরে হলো আপনি সেই আইনের আওতায় আসতে পারেন। তো সুতরাং খুবই সাবধানতা অবলম্বন করবেন। এবং আমি বলবো যে প্লিজ দয়া করে স্কুলে যারা বা সন্তানরা রয়েছে তারা আপনাদের ওখানে ভিডিও করা, বিভিন্ন প্রোগ্রামে ভিডিও করেন, এই জিনিসটা করবেন না। করলেও আপনি শিক্ষককে জিজ্ঞেস করে নেবেন বা এখানে যিনি রেসপন্সিবল রয়েছেন তার সাথে কথা বলে তারপর আপনি জিনিসটা করবেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো বা আপনাকে এখন কোনো কিছু হলো না, আপনি মনে করবেন যে, অনেকে বলবেন ভাই করছি এটা কিছু হয় না, এখন কিছু হচ্ছে না, কিন্তু এই অভিযোগটা 1 বছর পরেও আসতে পারে। সাবধান, কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আগে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক সেই জিনিসটাকে ট্র্যাক করছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই কিন্তু এখন সেই বিষয়টা খুব দ্রুতই ধরা পড়ছে। হয়তো এখন না ধরা পড়লে 3 মাস পরে ধরা পড়বে, আপনি আইনের আয়ত্তে থাকবেন। যাই হোক, এই কথা বারবার বলছি। দ্বিতীয়ত, যে আগামী 22 এপ্রিল থেকে শুরু হচ্ছে ক্লাস 1 এবং হচ্ছে প্রি স্কুলে যাদের সন্তানের বয়স আগামী নভেম্বরের মধ্যে 3 বছর হবে, এমনকি নভেম্বরের মধ্যে 6 বছর হবে, তারা 22 এপ্রিল থেকে আপনাদের সন্তানের ভর্তির ব্যাপারে পোর্টাল মেট্রিকুলাতে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য যেটা সবচেয়ে প্রস্তুতি রয়েছে, আপনার ডোমিসাইল ফিসকাইস, অর্থাৎ আপনার যে বাসার অ্যাড্রেস এবং কাজের অ্যাড্রেস, এই 2 অ্যাড্রেসে আপনার সন্তানের যে আশেপাশে যে স্কুল রয়েছে সেখানে আপনি ভর্তি করাতে পারবেন। তো সেই জন্য আপনার বাসার আশেপাশে যে স্কুল রয়েছে সেগুলো খুঁজে বের করুন, এবং আপনার যে স্কুলে আপনি ভর্তি করাবেন তার সাথে আপনার বাসার অ্যাড্রেসটা মিল আছে কিনা, তার কাছাকাছি কিনা, বা সেই জোনে পড়ে কিনা, এই বিষয়টা নিশ্চিত হন। টিনেন্সে গেলে এই বিষয়টি আছে, অর্থাৎ আমরা F5 এই সংক্রান্ত একটি ভিডিও আছে স্কুলে ভর্তির বিষয়ে, আপনারা হয়তো বিষয়টা দেখতে পারেন। এবং স্কুল সংক্রান্ত আরো বেশি বেশি আলোচনা রয়েছে, এখানকার এডুকেশন সিস্টেম কি, কিভাবে বাচ্চাকে ভর্তি করাতে হয়, কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হয়। F5 পর্তুগালের শিক্ষা নিয়ে একটা ভিডিও প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে আপনার জিনিসগুলো দেখতে পারেন। তো সামনের দিকে আমরা আরো বিস্তারিত বলবো। অপরদিকে এদিকে আবহাওয়ার খারাপ পরিস্থিতি সামনে, আগামী 2-1 দিন, আজ এবং আজ থেকে শুরু হয়েছে, আজকে এবং আগামীকাল আফ্রিকা মহাদেশ থেকে সে ধুলোর জ্বর, পোয়েরাস বলা হয় এটা, সেটা আসছে। অর্থাৎ বালি দেখবেন যে আপনারা বিভিন্ন গাড়ির উপরে, বিভিন্ন বাইরে যে স্থাপনা থাকে তার উপর বালি জমে আসছে, অর্থাৎ একটা পোয়েরাস আসছে। তো যাদের অ্যালার্জিক সমস্যা রয়েছে আপনারা মাস্ক ব্যবহার করবেন, এবং বিশেষ করে শিশুদেরকে মাস্ক দিবেন, তা না হলে কারণ একটা এই ধুলো কণা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যাদের সমস্যা, বিশেষ করে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা, তারা মাস্ক ব্যবহার করবেন, যাতে হলে এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। এমনকি এর সাথে সাথে বৃষ্টিও আসছে এবং শীতের পরিমাণ কিছুটা বাড়বে। স্বাস্থ্য বিষয়ে সজাগ থাকবেন, কেননা হাসপাতালগুলোর বিভিন্ন জরুরি সেবা বাধাগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘ সময় রাখতে হচ্ছে। এমনকি হাসপাতাল ব্যবহারের ক্ষেত্রে, যেটা সবাইকে বলছি বারবার, আপনি যেখানেই থাকুন না পর্তুগালের, আপনাকে অবশ্যই 808-242424 এই নাম্বারে কল করে আপনি হাসপাতালের সেবা নেবেন। অপরদিকে যেটা বলছিলাম, আমাদের যে বিষয়গুলো আমাদের জন্য অভিবাসন সহ অন্যান্য বিষয়, আমাদের সচেতনের বিষয়গুলো যদি একটু ছোট করে বলতে যাই, বারবার বলছি, বর্তমানে একটা নির্বাচন মৌসুম চলছে। সেই নির্বাচনের মৌসুমে আমাদেরকে সচেষ্ট হতে হবে, এমনভাবে চলাফেরা করতে হবে, পর্তুগিজদের সাথে সহ অবস্থানে তাদেরকে বোঝাতে হবে আমরা তাদের কালচারের জন্য, তাদের জন্য কোনো ক্ষতিকারক নই, আমরা এই দেশের নিয়ম মেনে চলি। তাহলে খুব ভালোভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখনো পর্যন্ত অনেক পর্তুগিজের সাথে আমার কথা হয়, তারা বলে যে আমরা অনেক বেশি কাইন্ড, যে আমরা দয়ালু, আমরা অনেক বেশি সদয়। তো সেই জিনিসটাকে আমরা সামনের দিকে রক্ষা করতে চাই, চেষ্টা করবেন যে এই বিষয়টাকে মেনটেন করার জন্য। এর সাথে সাথে আজকে একটি পোস্ট দিয়েছিলাম যে আজকে আমরা একটা
আবার আলোচনা করেছি যে আমাদের যে যে ভাইরা অসুবিধার মধ্যে রয়েছেন পর্তুগালে, তাদের সমস্যার সমাধানে অনেক হয়তো মনে করছেন সেটা শুধু এসএস এর জন্য করা হচ্ছে। এসএস এর জন্য না, এবং এসএস এটা অযৌক্তিক বিষয় না। এসএস এ যারা সমস্যার মধ্যে আছেন তারা দেখা গেছে যে তাদের একটা প্রসেস ছিল নেদারল্যান্ডে, তার একটা প্রসেস ছিল জার্মানিতে, সে ওখান থেকে অ্যাজাইলাম করেছেন, অ্যাজাইলাম করে বা ফ্রান্সে অ্যাজাইলাম শেষ করে অ্যাজাইলাম পান নাই, সেজন্য তিনি পর্তুগালে চলে এসেছেন। পর্তুগালে এসে তিনি কাজ করছেন। হ্যাঁ, এমনকি অনেকে আছে যে দুই দেশেই থাকছে, কিন্তু বেশিরভাগ মানুষই তারা পর্তুগালেই আছেন। 3 বছর যাবত আমি অনেকের সাথে যোগাযোগ হয়েছে, অনেকের সাথে আমার কমিউনিকেশন হয়েছে। তারা বছরের পর বছর যাবত আসেন, সুন্দর মতো ট্যাক্স দিচ্ছেন, স্টুডেন্ট বিষয়ে এসেছিলেন, তারপরে চলে এসেছেন। তো এইভাবে তারা সাফার করছেন। অ্যাকচুয়ালি এমনটা না যে অনেকে বলেন যে ফ্রান্স থেকে এসেই, না, এরকম না। অনেকে আছে যে তারা আসছে এখানে করছে, আবার তারপর আবার ফেরত গেছে। কিন্তু সবাই কিন্তু এমনটা না, দুই দেশে থেকে কাজ করছেন না। অ্যাজাইলাম তারা করেছিলেন, অ্যাজাইলাম শেষ হয়েছে, তারপরে তারা সিএফএনটির জন্য এখানে চলে এসেছেন। কিছু তো আছে, সমস্যা আছে, বাট বেশিরভাগ মানুষই আমি জানি তারা এসেছেন আসলেই তারা মানবিক অবস্থায় আছেন। শুধু তাদের জন্য এই আন্দোলন না, আমাদের যাদের রেসিডেন্ট কার্ডের নাই, আমাদের যাদের রেসিডেন্ট কার্ড আমরা পাচ্ছি না, অনেক জায়গায় রেসিডেন্ট কার্ড আটকে আছে, আমাদের কার্ড রিনিউ অ্যাপয়েন্টমেন্ট নাই। রিগোর টু ফ্যামিলিয়ার প্রথম কিছুদিন ছিল, এখন আবার সেটা বন্ধ হয়ে গেছে, আবার এটা এটা পাওয়া যাচ্ছে না। তো এটা আমাদের র্যান্ডম থাকতে হবে, কারণ আমাদের প্রতিনিয়ত এখন আমরা একটা পরিকল্পনা করলাম। অনেকে দেখা গেছে একটা বড় এটা একটু বেশি কাজ করছেন এখন বর্তমানে এই বছর, অথবা তিনি এই কিছুটা বেশি কাজ করছেন এই কারণে যাতে আয় বেশি দেখিয়ে তার পরিবারগুলো আনতে পারেন। তো এমন সময় দেখা গেল যে ওনার এই কন্ট্রাক্টটা 2টা কাজ নিয়েছেন, এই কন্ট্রাক্টটা 6 মাস পরে চলে যাবে। এখন এই 6 মাসের মধ্যে যদি তিনি একটা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট না পান, তাহলে তার জন্য কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আপনারা অনেকেই বিষয়গুলো জানেন না। আমার মনে হচ্ছে আমি রেসিডেন্ট কার্ড পেয়ে গেছি, আল্লাহ আমি মনে শেষ হয়ে গেছে। নো, আপনি রেসিডেন্ট কার্ড পাওয়ার সাথে আপনার সব শেষ হয় নাই। আপনার পরিবার আনতে হবে, আপনার পরিবার আনতে হবে, আপনার এই কার্ড রিনিউ করতে হবে, আপনার পাসপোর্ট পর্যন্ত অনেক দূর বাকি ভাই। তো সুতরাং যাদেরই আছে আমরা সবাই, এটা শুধুমাত্র এসএস তৃতীয় তা না, হয়তো কিছু মানুষ থাকবে এবং অনৈতিকভাবেও কিন্তু অনেকে রেসিডেন্ট কার্ড পেয়েছে। তো সেক্ষেত্রে কি আপনি কি বলবেন যে তাহলে আমরা তার সাথে আমরা যাবো না? এখানে আসছি সবাই আমরা বাঙালি, মুষ্টিময় কিছু লোক আছে যারা খারাপ, যারা খারাপ সবসময় খারাপ, কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু আমরা সাফারার। তো সেই জন্য চেষ্টা করবেন সবার, যার সুযোগ থাকে, সময় থাকে, যোগ দিবেন। হয়তো আমরা নেক্সট অ্যাকশন থাকবে পর্তুতে, সেখানে আমরা যাব। পাশে দাঁড়ান, কোনো কিছু না। অনেকে অনেক বিষয় নিয়ে আসেন, হাজারবার বলছি, আমি জানি আমি কি কাজ করতেছি। আপনি নিজেকে প্রশ্ন করুন, কারো বিপক্ষে না। আমরা চাই প্রত্যেকটা বাঙালি থাকতে। আজকে যে অপরাধী তার পক্ষে আমি আছি, চাই যে সে অপরাধ সে যদি আসলে আইনের কাছে অপরাধী হয়, বিচার কাজ শেষ হওয়ার পর সে যদি ভালো হয়ে যায়। আর যিনি যদি ছোটখাটো ভুল করে থাকেন, তিনি দরকার হলে আত্মসমর্পণ করে যে তিনি যদি মানুষের পাশে দাঁড়ান, হবেন। মানুষ ভুল করে কখন, লোভে পড়ে ভুল করে, কিন্তু তাকে অনুশোচনা বোধ থাকতে হবে। যারা ভুল করেছেন যদি অনুশোচনা করে এখন সত্যের পথে আসেন, সঠিকভাবে আসেন, তো সেটাও ভালো। আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারি, একটা সুন্দর কমিউনিটি করতে পারি, সবাই হাসি খুশি থাকতে পারি। আজকে সবাই যদি হাসি খুশি থাকি, সামনে আমাদের পয়লা বৈশাখ আছে, বাংলাদেশ দূতাবাস পয়লা বৈশাখ অনুষ্ঠান করবে, সবাই যদি হাসি খুশি থাকি, কত সুন্দর আমরা একটা আয়োজন করতে পারবো। আমরা সবাই থাকবো, সবাই আনন্দ করব, সবাই যদি কাজ করি, সবাই কারো মনে যদি কোনো দুঃখ না থাকে, আমরা কি পেতে পারি? নিশ্চিতভাবে আমরা একটি সুন্দর কমিউনিটি পাবো। সবাই ভালো থাকতে চাই, চলুন একে অন্যের পাশে দাঁড়াই, আমরা একে অপরকে সহযোগিতা করি। এই ছিল আজকের মতো পর্তুগালের আয়োজন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।